হ্যালো বন্ধুরা, আজ আমি এক্সপ্লেন করব সত্যি ঘটনার উপর তৈরি একটি সিনেমা এল রোবো দেল সিগলো, যেটার ইংরেজিতে নাম হেইস্ট অফ দ্য সেঞ্চুরি। এটি একটি সত্যি ঘটনা যেটিতে আর্জেন্টিনার 5টি লোক ওই দেশের ইতিহাসের সব থেকে বড় চুরিটি করেছিল, সেটাও আবার দিনে দুপুরে পুলিশের সামনে। এবং এই চুরিটির সময় একজন লোকও আহত হয়নি। এই সিনেমাটি আর্জেন্টিনাতেই তৈরি। যদি রেটিংয়ের কথা বলা হয় তাহলে এই সিনেমাটি খুবই পজিটিভ রেসপন্স পেয়েছে এবং আমারও এই সিনেমাটি খুবই ভালো লেগেছে। তাই আশা করছি আপনারও সিনেমাটি খুবই ভালো লাগবে। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম শুরু করা যাক গল্পটি। মুভিটির শুরুতে আমরা ফার্নান্ডোকে একজন সাইকিয়াট্রিস্টের কাছে দেখি। তার কোনো রকম দুঃখ বা দুর্দশা ছিল না, কিন্তু জীবনে একাকিত্ব ও নিরাশা অনুভব করত, যেন সে কিছু করতে চায় যা অন্য কেউ করেনি। ফার্নান্ডো মার্শাল আর্ট ট্রেনার ছিল। এক রাত্রে বৃষ্টিতে সে নিজের কাজের পর বাড়ি ফিরছিল। তার জয়েন্ট খাওয়ার অভ্যাস ছিল, কিন্তু তখনই একটা কার জল ছিটিয়ে তার জয়েন্ট ভিজিয়ে দেয়। সে জয়েন্টটিকে সামনে বয়ে চলা জলে ছুঁড়ে ফেলে। তারপর ফার্নান্ডো এমনি এমনি ওই জয়েন্টের সাথে চলতে থাকে। কিছুটা গিয়ে ওই জয়েন্টটা একটা ম্যানহোলের মধ্যে গিয়ে পড়ে। যখন ফার্নান্ডো উপরে দেখে তখন তার সামনে ব্যাংক অফ রিও ছিল। সে তখনই ম্যানহোলের অন্য ঢাকনাগুলো দেখতে থাকে। তারপরে সেই ঢাকনাগুলির সাহায্যে নালাগুলোকে অনুসরণ করতে থাকে, জানার জন্য যে নালার জল কোথায় গিয়ে পড়ছে। তারপর ফার্নান্ডো একটা পুলের উপরে গিয়ে পৌঁছায়, যেখানে নালাটি শেষ হচ্ছিল। এরপর ফার্নান্ডো নালার বড় পাইপের মধ্যে যায় এবং তক্ষুনি একটি প্ল্যান বানায়। পরের দিন ফার্নান্ডো তার বন্ধু এলের কাছে যায়। তার একটা ছোট পরিবার ছিল এবং এল মেশিন বানানোর এক্সপার্ট ছিল। সে ফার্নান্ডোর সাথে কাজ করতে রাজি হয়। এর সাথে তাকে বলে এই প্ল্যানের জন্য অনেক টাকা লাগবে, অর্থাৎ তার একজন ইনভেস্টর দরকার। তারপর ফার্নান্ডো ডক নামের একজনের সাথে দেখা করে, কিন্তু আপাতত তার কাছে টাকা নেই। কিন্তু সে ফার্নান্ডোর সাহায্য করতে রাজি হয়। সে কাউকে চেনে যে ফার্নান্ডোর প্ল্যানকে ফান্ড দিতে পারে। এরপর আমরা মারিও নামের একজনকে ট্রাভেল এজেন্সিতে দেখি। সে কোথাও যাওয়ার জন্য ট্যুর বুক করছিল, কিন্তু সে নিজের সাথে $2000 নিয়ে এসেছিল, যেখানে তাকে মাত্র 2000 পেসো আনতে হতো। পেসো হলো আর্জেন্টিনার কারেন্সি। সে বলে এই টাকাটা সে ফেরত নিয়ে যেতে পারবে না এবং তাদের টাকাটা রাখতে দেয়। ট্যুর ম্যানেজার তার কথা শুনে টাকাটা নিজেদের কাছে রেখে দেয়। তারপর মারিও সেখান থেকে একটা সেলুনে যায়, যেখানে তার মেয়ে লুসিয়া কাজ করত। সে সবসময় তাকে নিজের কাজের বিষয়ে মিথ্যে বলতো, যে কারণে সে রাগ করত। কিন্তু যাওয়ার সময় মারিও তার জন্য বেশ কিছু টাকা রেখে যায়, যেটা সে নিয়ে নেয়। তারপর রাত্রে সে ওই ট্যুর এজেন্সিতে যায় এবং বয়স্ক হওয়া সত্ত্বেও সহজেই গ্যালারিতে উঠে পড়ে। আসলে সে নিজের টাকার সাথে একটা ট্র্যাকার রেখেছিল, যার সাহায্যে সে সহজেই অফিসের সিন্দুক খুঁজে বের করে এবং নিজের খামটির সাথে বাকি টাকাও চুরি করে বাইরে বেরিয়ে আসে। কিন্তু বাইরে কেউ তার পিছু নিয়েছিল, এটা ফার্নান্ডো ছিল। তারপর ফার্নান্ডো মারিওর বাড়ির আনসারিং মেশিনে মেসেজ দেয় যে সে কাল তার সাথে এক জায়গায় দেখা করতে চায়, কিন্তু তখনই সেখানে মারিও চলে আসে। সে বুঝতে পেরেছিল ফার্নান্ডো তার পিছু নিয়েছিল। সে ভেবেছিল ফার্নান্ডো তাকে লুটতে চায়। মারিও তাকে ধমকে দিয়ে সেখান থেকে চলে যায়। যখন মারিও বাড়ি ফেরে তখন সে আনসারিং মেশিনে ফার্নান্ডোর মেসেজ পায়। সে বুঝতে পারে যার সাথে সে দেখা করেছিল সে ফার্নান্ডো ছিল, কারণ তাতে তার নিজের আওয়াজও ছিল। পরের দিন মারিও ফার্নান্ডোর সাথে দেখা করতে যায়। তারা প্রথমে সাধারণ কথা বলে, তারপর ফার্নান্ডো তাকে নিজের অফার দেয়। তাদের শুধুমাত্র একটা বড় চুরি করতে হবে, যার পর তাদের আর কখনও কিছু করার দরকার পড়বে না। তারপর গাড়িতে ফার্নান্ডো তাকে বলে আর্জেন্টিনা সেন্ট্রাল ব্যাংকের রুল অনুসারে যে কোনো ব্যাংকের ক্যাশিয়ারকে 10,000 জমা হওয়ার পর সেফটি ডিপোজিট বক্সে জমা করতে হয় এবং সেখানেই সেই সমস্ত টাকা রাখা থাকে, যা একটা ব্যাংক চালাতে লাগে। এরপর ফার্নান্ডো ব্যাংকের সামনে আসে এবং সামনের ম্যানহোলের ঢাকনাতে একটা ফিতা ফেলে। মারিও কিছু বুঝতে পারছিল না যে ফার্নান্ডো কী করছে। তারপর ফার্নান্ডো তাকে নালাতে নিয়ে আসে। কিছু দূর যাবার পর তারা দুজন সেই ফিতা পর্যন্ত পৌঁছে যায়। ফার্নান্ডো বলে তারা এখন ব্যাংক অফ রিওর নিচে রয়েছে এবং সেফটি পয়েন্ট তাদের থেকে শুধুমাত্র 10 মিটার দূরে রয়েছে। কিন্তু মারিও বৃষ্টির জন্য চিন্তা করছিল, যদি বৃষ্টি হয় তাহলে তারা ফেঁসে যেতে পারে। কিন্তু ফার্নান্ডো বলে তারা সেদিনই চুরি করবে যেদিন আকাশ পরিষ্কার থাকবে। মারিও তার প্ল্যানটিকে খুবই পছন্দ করে। এরপর মারিও তার মেয়ের সাথে দেখা করতে যায়, কিন্তু ডিনারের জন্য সে দেরি করে ফেলেছিল, যে জন্য তার মেয়ে তার উপর রাগ করে। পরের মিটিংয়ে ফার্নান্ডোর সাথে মারিও ও ডক ছিল। আসলে তাদের প্ল্যান ছিল যে তারা সুড়ঙ্গ বানিয়ে ব্যাংকের ভেতরে ঢুকবে, কিন্তু ব্যাংকের ভেতরে মোশন সেন্সর থাকে। এখানে ফার্নান্ডো বলে মোশন সেন্সর মুভমেন্ট বুঝতে পারে না, সেগুলি শুধুমাত্র তাপমাত্রায় পরিবর্তন বুঝতে পারে। এজন্য সে স্লিপিং ব্যাগ দিয়ে স্যুট বানিয়েছিল, যাতে মোশন সেন্সর তাদের ডিটেক্ট করতে না পারে। ওই স্যুটে ফার্নান্ডোকে বোকা বোকা লাগছিল, কিন্তু ফার্নান্ডোর কাছে ব্যাংকের ভল্ট খোলার কোনো প্ল্যান ছিল না, যার জন্য তাদের ব্যাংকের ফ্লোর প্ল্যান দরকার। তাই পরের দিন ফার্নান্ডো ব্যাংকের পার্কিং লটের ছবি তোলে, যেটা ব্যাংক বিল্ডিংয়ের পিছনেই ছিল।
এরপর এল আর ফার্নান্ডো ব্যাংকের ভেতরে যায়। এল কিছু কাজের জন্য ব্যাংকের অন্য ফ্লোরে যায় এবং ফার্নান্ডো সেখানেই বসে বসে ব্যাংকের ফটো তুলছিল। কিছুক্ষণ পর এল সেখান থেকে যাওয়ার সাথে সাথেই পুলিশ চলে আসে। ফার্নান্ডো সেখান থেকে চলে যেতে থাকে, কিন্তু ব্যাংকের গার্ড তাকে আটকায় এবং পুলিশটিও সেখানে চলে আসে। তারা দুজন তাকে বেসমেন্টে নিয়ে যায়। যাওয়ার সময় ফার্নান্ডো সেফটি ডিপোজিট বক্সের রুমটিকে দেখে নেয়। ভেতরে নিয়ে গিয়ে তারা দুজন তাকে চেক করতে থাকে, কারণ তারা তাকে সন্দেহ করেছিল। কিন্তু তার কাছে কিছু ছিল না, ক্যামেরাটাও খালি ছিল। আসলে ফার্নান্ডো মেমোরি কার্ডটা বের করে নিয়েছিল। তাকে বিরক্ত করার জন্য ফার্নান্ডো তাদেরই এক হাত নেয়। এরপর তাদের কাছে ব্যাংকের 3টা ফ্লোর অর্থাৎ বেসমেন্ট, গ্রাউন্ড ফ্লোর ও ফার্স্ট ফ্লোরের প্ল্যান ছিল। ফার্নান্ডো সেই কামরা দিয়ে ঢোকার প্ল্যান বানায় যেখানে তাকে রাখা হয়েছিল। এরপর তাদের শুধুমাত্র নালা ও ব্যাংকের মাঝের দূরত্বটা জানতে হতো, যার জন্য ডককে একটা সাইকেল দিয়ে নালার ঢাকনা থেকে ব্যাংকের দূরত্ব মাপতে বলে। যা থেকে টায়ার যতবার ঘুরবে সেটার ক্যালকুলেশন করে সে জানতে পারে নালা ও ব্যাংকের দূরত্ব ঠিক কতটা। পরের দিন ফার্নান্ডো ট্রায়াঙ্গেল বানিয়ে জ্যামিতিক হিসাব করে যে তাদের কোন অ্যাঙ্গেল থেকে কতটা ঘুরতে হবে, কারণ জ্যামিতিতে সে আগের থেকেই ভালো ছিল। মারিও ও তার কথা থেকে বোঝা যায় যে যে টাকা তারা চুরি করবে তাদের কাছে সেই টাকার ইন্স্যুরেন্স রয়েছে, অর্থাৎ তারা চুরি করলে কারোর খুব বেশি লোকসান হবে না, লোকসান শুধুমাত্র ব্যাংকের হবে। মারিও তাদের ডিপোজিট বক্সের মালিকদের জন্য কোনো চিঠিও রাখতে বলে। এর সাথে সে তাকে ব্যাংকের সেফটি ভল্টের বিষয়েও জিজ্ঞেস করে, কারণ এখনও পর্যন্ত ফার্নান্ডো তাকে ভল্ট খোলার রাস্তা বলেনি। তখনই এল সেখানে আসে এবং সব জিনিসপত্র নিয়ে নালাতে যায়। তারা আগেই জায়গাটি চিহ্নিত করে রেখেছিল। এরপর তারা খুঁড়তে শুরু করে। পরের দিন আমরা দেখি তাদের সাথে আরেকজন লোক অ্যালবার্টো রয়েছে, যে ট্রান্সপোর্টের কাজ দেখবে। তারা লকারগুলো ওয়েল্ডিং মেশিনের সাহায্যে খোলার কথা ভাবছিল, কিন্তু ওয়েল্ডিং মেশিন দিয়েও তাদের একটা লকার খুলতে 1 থেকে 2 মিনিট সময় লাগবে এবং তাদের 400 বক্স খুলতে হবে, যার জন্য তাদের কাছে মাত্র 7 ঘন্টা সময় থাকবে। ফার্নান্ডোর এটা আরও তাড়াতাড়ি করার ইচ্ছা ছিল, যার জন্য তাদের প্রথমে ওই সেফটি বক্সের লককে বুঝতে হবে। যার জন্য ফার্নান্ডো মারিওকে একটা লকার ভাড়ায় নিতে বলে, কিন্তু ওই ব্যাংকেরই অন্য কোনো ব্রাঞ্চে। পরের সিনে আমরা দেখি মারিও ওই ব্যাংকেরই অন্য কোনো ব্রাঞ্চে একটি সেফটি ডিপোজিট বক্স ভাড়ায় নেয় এবং সেটি খোলার সময় সেটির লকটিকে মন দিয়ে দেখে। এরপর আমরা আরেকটি নতুন মেম্বার গাইতাকে দেখি, যে ওই ভ্যানটি চুরি করেছিল, যাতে এখন সবাই বসে অ্যালবার্টোর অপেক্ষা করছিল। মারিও তাকে ধমকাচ্ছিল, কারণ এত খারাপ আর পুরনো ভ্যান সে বেঁচেছিল। তখনই সেখানে পুলিশ এসে পড়ে এবং অফিসার তাদের জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। ওই ভ্যানটাও চুরির ছিল। তাদের মনে হচ্ছিল তারা ধরা পড়বে। তখনই অ্যালবার্টো তার বউয়ের সাথে সেখানে চলে আসে। সে বলে এই লোকগুলো তার বন্ধু। আসলে অ্যালবার্টোর মা পুলিশকে কল করেছিল, কারণ ওই ভ্যানটি অনেকক্ষণ ধরে সেখানে দাঁড়িয়েছিল। এরপর তারা অ্যালবার্টোর বাড়িতে ওই ভ্যানটিতে কাজ করতে শুরু করে, কিন্তু মারিওর অনিচ্ছা ছিল। অ্যালবার্টো তার স্ত্রীকে এর মধ্যে জড়িয়েছে, কিন্তু অ্যালবার্টো বলে সে অনেক সময় ধরে এই কাজে তাকে সাহায্য করছে, সে কখনো কাউকে কিচ্ছু বলবে না। আর তাদের কাছে অ্যালবার্টোর কথা মেনে নেওয়া ছাড়া কোনো উপায় ছিল না। এরপর আমরা দেখি তারা যন্ত্রপাতির সাহায্যে একদম সঠিক সুড়ঙ্গ খুঁড়ছে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সুড়ঙ্গের মধ্যে কিছু পাথর ধসে পড়ে, যার জন্য ফার্নান্ডো আর মারিও নিচে এসে পড়ে। তাদের যদিও কিছু হয়নি, কিন্তু তাদের ড্রিল মেশিনটা বিগড়ে যায়। ফার্নান্ডো বলে কাল তারা নতুন ড্রিল মেশিন কিনে নেবে, কিন্তু মারিও রেগে যায়, কারণ সে এই কাজে নিজের অনেক টাকা লাগিয়েছে এবং এখনও পর্যন্ত ফার্নান্ডো বলেনি যে তারা সেফটি ভল্ট কীভাবে খুলবে, কারণ সেফটি ভল্ট যদি না খুলে তাহলে এই সব পরিশ্রম আর মারিওর টাকা খরচ সব ফালতু হয়ে যাবে। তাই মারিও রাগ করে সেখান থেকে চলে যায়। এক রাত্রে ফার্নান্ডো তার গার্লফ্রেন্ডের সাথে ছাদে শুয়েছিল। সে আকাশের তারার দিকে তাকিয়ে বলে, আলো এখানে এসে পৌঁছাতে অনেক সময় লেগে যায়, এর মানে ওই তারাগুলো এতদিনে হয়তো আর ওখানে নেই। এটা শুনে তার গার্লফ্রেন্ড তাকে বলে, দেখে মনে হয় তারা ওখানে আছে, কিন্তু ওখানে আসলে তারা নেই। এটা শোনার সাথে সাথেই ফার্নান্ডোর মাথায় কোনো ফন্দি খেলে যায়। সে তক্ষুনি মারিওর সাথে দেখা করতে যায়। প্রথমে সে তার সাথে দেখা করতেই রাজি হয় না, কিন্তু পরে দেখা করে। ফার্নান্ডো বলে সে সব কিছুর সমাধান করে ফেলেছে। সে মারিওকে বলে ব্যাংক খোলা থাকার সময় সেফটি প্রোটোকল আলাদা হয় এবং ব্যাংক বন্ধ হওয়ার পর প্রোটোকল আলাদা হয়। এর সাথে সামনে থেকে চুরি আটকানোর জন্য সিকিউরিটি সিস্টেম রয়েছে এবং সুড়ঙ্গের মাধ্যমে হওয়া চুরি আটকানোর পদ্ধতিও রয়েছে, কিন্তু কেউ এমন সিস্টেম বানায়নি যেটা এই দুটো চুরিকে একসাথে আটকাতে পারে। ফার্নান্ডো বলতে চাইছিল তারা ব্যাংকে যখন ঢুকবে তখন ব্যাংক খোলা থাকবে এবং তখন সেফটি ভল্টও খোলা থাকবে, সেটাও কোনো অ্যালার্ম বা মোশন সেন্সার ছাড়াই। পুলিশ ভাববে কোনো সাধারণ চোর যে ব্যাংকে ক্যাশ লুট করতে এসেছে। তারা পুলিশকে এমন দেখাবে যে তারা দরজা দিয়ে বেরোতে চায়, এবং পুলিশ যদি এটা মেনে নেয় তাহলে তারা কখনো সুড়ঙ্গের কথা ভাববেই না। এমন একটা সুড়ঙ্গ যার মধ্যে দিয়ে তারা যাবে না, কিন্তু ফিরে আসবে। মারিও এই প্ল্যানটি খুবই পছন্দ করে। এরপর সবাই নিজের প্রস্তুতি করতে থাকে। মারিওকে আমরা একটা বই পড়তে দেখি। এল কোনো মেশিন তৈরি করছিল। ফার্নান্ডো কোনো কিছুর প্রস্তুতি করছিল। ডক এই চুরির জন্য ঈশ্বরের থেকে ক্ষমা চাইছিল। এরপর মারিও প্র্যাকটিস করছিল যে সে ব্যাংকে কীভাবে কথা বলবে। এভাবেই চুরির দিনটিও চলে আসে।
সবাই নিজের আঙুলে আঠা লাগিয়ে নিজের ফিঙ্গারপ্রিন্ট লুকিয়ে নেয়। অর্ধেক লোক এলকে নালার কাছে পৌঁছে দেয়। সে নিজের কাজ করার জন্য নালার মধ্যে চলে যায়। ফার্নান্ডো ছদ্মবেশে ব্যাংকে যায়। এরপর গাড়িতে করে মারিও আর ডক ব্যাংকে ঢুকে পড়ে। লবিতে আসার পর মারিও আর ডক ফার্স্ট ফ্লোরের দিকে যায়, কিন্তু তারা সিঁড়িতেই নিজেদের মাস্ক পরে নেয়। আর নিচে ফার্নান্ডো আর অ্যালবার্টো নিজেদের মাস্ক পরে নেয়। মারিও আর ডক ফার্স্ট ফ্লোরে সব লোকেদের গান পয়েন্টে রেখে নিজেদের কবজায় নিয়ে নেয় আর সব কাস্টমারদের মাটিতে শুইয়ে দেয়। নিচে অ্যালবার্টো আর ফার্নান্ডো একই রকম করে। সিকিউরিটি রুমে একজন পুলিশের লোক ছিল। সিসিটিভিতে এসব দেখে সে লোকাল পুলিশকে ইনফর্ম করে। ফার্নান্ডো ওয়াকিটকের সাহায্যে এসব শুনছিল। ওপরে মারিও ক্যাশিয়ারকে নিজের ব্যাগে ক্যাশ ভরে দিতে বলে। অ্যালবার্টো বাইরে গিয়ে পার্কিং লটটি লক করে দেয়। বাইরে পুলিশের লোকেরা চলে আসে। ফার্নান্ডো একজন লোককে গান পয়েন্টে বাইরে নিয়ে যায় এবং পুলিশের লোকেদের ধমকায় যে যদি কেউ গুলি চালায় তাহলে সে ভেতরে বন্দি লোকেদের মেরে ফেলবে। এরপর সে ভেতরে গিয়ে সকলকে বলে প্রথম ফেজ শেষ হয়েছে। এরপর মারিও একজন মহিলাকে নিয়ে নিচে আসে। ফার্নান্ডো তাকে গান পয়েন্টে নিয়ে নেয় এবং মারিও সিকিউরিটি রুমের পুলিশকে ধমকায় যে সে যদি এক্ষুনি বাইরে না আসে তাহলে সে ওই মহিলাকে মেরে ফেলবে। প্রথমে সে রাজি হয় না, কিন্তু মারিওর হুমকি শুনে বেরিয়ে আসে। এরপর মারিও তার বন্দুকের ম্যাগাজিন বের করে তাকে বন্দুক ফেরত দিয়ে দেয় এবং তার মোবাইল কেড়ে নেয়। তারপর গান পয়েন্টে তাকে বাইরে নিয়ে গিয়ে ছেড়ে দেয়। ফার্নান্ডো ওই মহিলাটিকে একটা কামরায় বন্ধ করে দেয় আর তারপর ফেজ 3 শুরু করতে বলে। তারপর সবাই মিলে ব্যাংকে লাগানো সমস্ত ক্যামেরা ভেঙে ফেলে। এরপর ফার্নান্ডো ওই কামরার আলমারি সরায় যেখানে সেটি রাখা ছিল। এরপর ফেজ 4 বলতেই এল দেওয়াল ভাঙতে শুরু করে এবং ওই সুড়ঙ্গের সাহায্যে ব্যাংকের ভেতরে আসে। এরপর ফেজ 5-এ তারা দুজনে গিয়ে গাড়ির থেকে কিছু ব্যাগ নিয়ে বেসমেন্টে আসে ও একটি মেশিন অ্যাসেম্বল করতে থাকে। এরপর আমাদের ফ্ল্যাশব্যাক দেখানো হয়। আসলে এল একটি ক্যানন পাওয়ার মেশিন বানিয়েছিল যার সাহায্যে মাত্র 7 সেকেন্ডেই লক ভাঙা সম্ভব ছিল। এটা দেখে ফার্নান্ডো খুবই খুশি হয় আর ওই মেশিন দিয়ে তারা ব্যাংকের সেফটি ডিপোজিট বক্সগুলি ভাঙতে থাকে। এর পরের ফেজ ছিল সময়, তাই সবাই নিজেদের ঘড়ি সেট করে নেয়। এতক্ষণে ব্যাংকের বাইরে স্পেশাল ফোর্স, মিডিয়া এবং ভেতরে বন্দি লোকেদের আত্মীয়রা উপস্থিত হয়েছে। সেখানে আমরা পুলিশ ক্যাপ্টেনকে দেখি। সে ভেতর থেকে ছাড়া পাওয়া পুলিশটির সাথে কথা বলছিল। সে তাদের বলে যে তারা 4-5 জন লোক রয়েছে, তাদের কাছে হ্যান্ডগান ও শর্টগান রয়েছে, তারা টাকা চুরি করার চেষ্টা করছিল। তারা তার বন্দুক তাকে ফেরত দিয়ে ফোন নিয়ে নিয়েছে, অর্থাৎ তারা ওই পুলিশটিকে বাঁচিয়ে দিয়েছিল, নয়তো তার উপর বন্দুক হারানোর এনকোয়ারি হতো। ক্যাপ্টেনের মনে হয় এই পুলিশটির তাদের সাথে যোগ থাকতে পারে। এদিকে নিচে ফার্নান্ডো আর এল বক্স ভাঙতে ব্যস্ত ছিল। ওপরে ফার্স্ট ফ্লোরে একটি ছেলের বাথরুম পায়। ডক তাকে সেখানে রাখা টবে করতে বলে, কিন্তু তার সুসু বেরই হয় না। তখনই তারা শুনতে পায় ফোর্স ছাদে উঠছে। তখন মারিওর ওই ফোনে কল আসে যেটা সে সেই পুলিশের থেকে নিয়েছিল। অন্য প্রান্তে বাইরের থেকে ক্যাপ্টেন কথা বলছিল। তারপর আমাদের একটু ফ্ল্যাশব্যাক দেখানো হয়। আসলে ফার্নান্ডো এই ব্যাপারেও ভেবে রেখেছিল। যে বইটা আমরা মারিওকে পড়তে দেখেছিলাম সেটা ফার্নান্ডোই তাকে দিয়েছিল। সেটাতে নেগোশিয়েট করার পদ্ধতি ছিল, কারণ ব্যাংক কবজা করার সময় পুলিশ তাদের ঘিরে ফেলবে, তাই লকার ভাঙা পর্যন্ত পুলিশকে ডিস্ট্র্যাক্ট করার জন্য তাদের কাউকে দরকার ছিল। প্রথমে মারিও রাজি হয় না, তারপর ফার্নান্ডো তাকে বলে যে তাকে শুধু অ্যাক্টিং করতে হবে। এর সাথেই ফার্নান্ডো মারিওকে ক্লাসও অ্যাটেন্ড করায়। তাই প্রেজেন্ট টাইমে মারিও ক্যাপ্টেনকে পুরো কনফিডেন্সের সাথে বলে যে ব্যাংকের উপর একটাও পুলিশ থাকলে সে লোকেদের মারতে শুরু করবে। ক্যাপ্টেন কোনো সন্দেহ করার সুযোগ পায় না এবং সে তার লোকেদের ব্যাংকের ছাদ থেকে নিচে আসতে বলে। কিন্তু পাশের বিল্ডিংয়ে 2টো স্নাইপার ছিল। ক্যাপ্টেন মারিওকে হস্টেজদের ছাড়ার জন্য তার ডিমান্ড জিজ্ঞেস করে, কিন্তু মারিও তাকে দেখতে চাইছিল, সেই জন্য সে তাকে সামনে ডাকে। তাকে ডাকার পরে সে ডিস্ট্রিক্ট অ্যাটর্নিকে 1 ঘন্টার মধ্যে এখানে নিয়ে আসতে বলে। ওদিকে নিচে ফার্নান্ডো আর এল মিলে অনেকগুলো বক্স খুলে ফেলেছিল, যেগুলোতে ক্যাশ, সোনা, রূপা ও অনেক গয়নাগাটি ছিল। মারিও নিজেকে শান্ত করছিল। ডক আর অ্যালবার্টো লোকেদের সামলে রেখেছিল। বাইরে পুলিশ আর ফোর্স শুধুমাত্র জানতো যে ব্যাংক যাওয়ার মাত্র 2টো রাস্তাই রয়েছে, প্রথমটা সামনের থেকে আর দ্বিতীয়টা পার্কিং লট থেকে। তারা হস্টেজদের সিচুয়েশন জানতো না। আর এখন পর্যন্ত তারা শুধুমাত্র এটুকুই বুঝতে পেরেছিল যে ওই লোকগুলো ব্যাংকে শুধুমাত্র চুরি করতে চায়, এটা কোনো টেরোরিস্ট অ্যাটাক নয়। এদিকে ভেতরে ওই ছেলেটির আবারও সুসু পায়। সবাই এর জন্য বিরক্ত হয়। মারিও তাকে নিজের কাছে ডাকে। তারপর বাইরে ক্যাপ্টেনকে কল করে ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অর্থাৎ ডি এর বিষয়ে জিজ্ঞেস করে। ক্যাপ্টেন বলে সে আসছে। এর সাথে সে কোনো একজন হস্টেজকে ছাড়তে বলে, যাতে তাদের মনে হয় যে সে তাদের সাথে কোঅপারেট করছে। এই জন্য মারিও ওই ছেলেটিকে ছেড়ে দেয়। কিছুক্ষণ পর ক্যাপ্টেন ওই ছেলেটির কাছে গিয়ে তার থেকে ভেতরে সিচুয়েশনের বিষয়ে জিজ্ঞেস করার চেষ্টা করে, কিন্তু সে এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে সে কিছু বলতে পারে না, আর সে প্যান্টেই শুশু করে দিয়েছিল। ক্যাপ্টেন মারিওকে বলে পরের বার এমন কাউকে পাঠিও যে কিছু বলতে পারবে। এর সাথেই সে তাকে সারেন্ডার করতে বলে।
কারণ কেউ মারা যায়নি, কেউ আহত হয়নি, এজন্য তার শাস্তি কম হতে পারে। ক্যাপ্টেন তাকে উকিল দেওয়ার কথাও বলে, কিন্তু মারিও তাকে মিথ্যে বলে যে তার সাথে যে ছেলেরা রয়েছে তারা আবার জেলে যেতে রাজি নয়, মানে তারা মানবে না, কিন্তু সে তাদের বোঝানোর চেষ্টা করবে। ওদিকে নিচে ফার্নান্ডো আর এল লাগাতার বক্স খোলায় ব্যস্ত ছিল এবং তারা অনেকগুলো বক্স খুলেও ফেলেছিল। বাইরে পুলিশ আর ফোর্স শুধুমাত্র পাহারা দিয়ে দাঁড়িয়েছিল। তারা সমস্ত হস্টেজদের ফোন এক জায়গায় জমা করে নিয়েছিল। তখনই কারোর ফোন বাজতে শুরু করে। সেটা ওখানেই বসা একজন বৃদ্ধা মহিলার ছিল। তারা জানতে পারে আজ ওই মহিলার জন্মদিন। মারিও তাকে উইশ করে। ডক একজন হস্টেজের থেকে চকোলেট নেয়। তখনই ক্যাপ্টেনকে তার স্নাইপার বলে তারা কোনো বয়স্কা মহিলার জন্মদিন পালন করছে, যাতে তাদের বিশ্বাসই হয় না। ভেতরে তারা দিদিমার জন্মদিন পালন করে। তারপর উপহার হিসেবে মারিও তাকে বাইরে ছাড়তে যায়, আর তাকে পুলিশটার বন্দুকের ম্যাগাজিনটাও পুলিশকে দিতে বলে। তারপর দিদিমাকে বাইরে ছেড়ে দিয়ে আসে। তারপর ক্যাপ্টেনকে কল করে। ক্যাপ্টেন বলে সে তাদের বাইরে বের করার চেষ্টা করছে। পাশেই সে দিদিমা ছিল যে বলছিল তারা খুবই ভালো। মারিও পর্দা সরিয়ে জানালার সামনে বসে পড়ে, যে কারণে সে স্নাইপারের নাগালে চলে এসেছিল, যে আদেশের অপেক্ষায় ছিল। মারিও ক্যাপ্টেনকে বলে সে 15 বছর পর জেল থেকে বাইরে বেরিয়েছে। যখন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি তাকে গ্যারান্টি দেবে যে তার বেশি শাস্তি হবে না, তখনই সে সারেন্ডার করবে। এটা শুনেই ক্যাপ্টেন স্নাইপারদের গুলি চালাতে বারণ করে, আর মারিও সেখান থেকে উঠে পড়ে। আসলে মারিও চেক করছিল যে তারা তাকে গুলি করে কি না। এর সাথে সে ওই লোকেদের টাইমও ওয়েস্ট করছিল। ক্যাপ্টেন বলে তারা সারেন্ডার করে দেবে, কিন্তু তবু তার কিছু গড়বড় মনে হচ্ছে। ওদিকে নিচে ওভারহিটের জন্য ক্যানন পাওয়ারের মেশিন বন্ধ হয়ে যায়, আর অনেকগুলো বক্সও বাকি ছিল। এদিকে উপরে মারিওকে ক্যাপ্টেন কল করে যে ডিএস এখানে চলে এসেছে। তখনই ফার্নান্ডো তাকে বলে ওভারহিটের জন্য মেশিন বন্ধ হয়ে গেছে, তাদের আরও সময় দরকার। অন্যদিকে মারিও ডিয়ের নাম শুনেই তাকে গালি দিতে থাকে, কারণ আগেরবার সে তাকে সাহায্য করেনি। মারিও ডিয়ের সাথে কথা বলতে রাজি হয় না, আর ক্যাপ্টেনকে বলে সে নিজে তার উকিলের সাথে কথা বলবে। ক্যাপ্টেন তার উকিলের নম্বর চায়। তখন মারিও সেখানেই রাখা হস্টেজদের কোনো একটি মোবাইলের নম্বর তাকে দেয়। ক্যাপ্টেন ডিয়ের উপরেই সন্দেহ করছিল। ওদিকে নিচে মেশিন চালু হয়ে গিয়েছিল। তারা আবারও বক্স ভাঙা শুরু করে। এবার তারা সোনার ইট পেতে শুরু করেছিল। এরপর সেই মোবাইলে কল আসে যেটার নম্বর মারিও তাকে দিয়েছিল। তারপর মারিও নিজেই উকিল সেজে কথা বলে। সে এত ভালো অভিনয় করে যে অন্যদিকে ডিএ সন্দেহের কোনো সুযোগই পায় না। ডিএ তাকে বলেছিল গ্রে স্যুট পরা লোকটা তার নম্বর দিয়েছিল। এটা শুনে মারিও বলে সে ওখানে এক্ষুনি যাচ্ছে। এবার তারা মারিওর উকিলের অপেক্ষা করবে, কিন্তু ক্যাপ্টেনের কিছু সন্দেহ হচ্ছিল। ওদিকে নিচে মেশিন আবারও বন্ধ হয়ে গেছিল, আর তাদের বেরিয়ে পড়ার সময়ও হয়ে গেছিল। এল তাদের বেরোতে বলে, কিন্তু মারিও তাকে আবারও চেষ্টা করতে বলে, কিন্তু মেশিন কাজ করছিল না। আসলে ফার্নান্ডো লোভী হয়ে পড়েছিল, আর তারা তাদের নির্ধারিত সময় থেকে 5 মিনিট লেটও হয়ে পড়েছিল। কিন্তু তখনই তার সাইক্রিয়াটিস্টের একটা কথা মনে পড়ে যে যখনই কেউ ভাবে তার প্ল্যান পারফেক্ট, ঠিক তখনই সে ভুল করে। এই কথাটি ভেবেই ফার্নান্ডোর হুঁশ ফেরে। সে ফেজ 7 শুরু করতে বলে, এবং ডক ও অ্যালবার্টো নিচে চলে আসে এবং সবাই মিলে টাকার ব্যাগগুলিকে সুড়ঙ্গে ফেলতে শুরু করে। এরপর ফার্নান্ডো মারিওকে শেষ ফেজ পিৎজা অ্যাপ্লাই করতে বলে। মারিও ক্যাপ্টেনকে কল করে। প্রথমে সে নিজের উকিলের বিষয়ে জিজ্ঞেস করে। ক্যাপ্টেন সেনা অফিসারকে উকিলের নম্বরে কল করতে বলে, যে ফোনটি মারিওর পেছনেই ছিল। এরপর মারিও ক্যাপ্টেনকে 5টি পিৎজা আনতে বলে। ওদিকে নিচে এল, ডক আর অ্যালবার্টো সুড়ঙ্গের ভেতরে চলে যায়, আর ফার্নান্ডো তাদের বাকি ব্যাগগুলি দেয়। ওদিকে বাইরে ক্যাপ্টেন বুঝতে পারছিল না যে তারা যদি সারেন্ডারই করবে তাহলে তারা সময় কেন বাড়াচ্ছে। অন্য অফিসারদের মনে হয় তারা লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে। তখনই সেখানে ব্যাংকের ম্যানেজার আসে। ক্যাপ্টেন তাকে জিজ্ঞেস করে পার্কিং ও ছাদ বাদ দিলে ব্যাংকে যাওয়ার আর কোনো রাস্তা আছে কি না, কিন্তু তার মতে আর কোনো রাস্তা নেই। এরপর ক্যাপ্টেন মারিওকে ফোন করে, কিন্তু তার ফোন বন্ধ ছিল, আর তার উকিলেরও। তার কিছু গোলমাল মনে হয়। তখন সে মাটিতে নালার ঢাকনা দেখতে পায়। যখন সে আরও একটু এগিয়ে দেখে তখন বুঝতে পারে যে তারা বাইরে যাওয়ার অন্য কোনো রাস্তা বানিয়েছে। ওদিকে ভেতরে সবাই মিলে সমস্ত মালপত্র সুড়ঙ্গের ভেতরে ফেলে, এবং এল সব কিছু তুলে নৌকায় রাখতে থাকে। সেখানে ফার্নান্ডো একটা কাপড় পেতে তাদের সমস্ত হাতিয়ার রেখে দেয়। তারপর আমাদের ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে আমরা বুঝতে পারি ওই সব হাতিয়ার নকল ছিল। মানে ফার্নান্ডো চায়নি যে কেউ ভুল করেও একটা গুলি চালাক। কিন্তু পুলিশ কীভাবে বুঝবে যে ওই হাতিয়ারগুলি নকল? তাই প্রেজেন্ট সময়ে ফার্নান্ডো পুলিশের জন্য ওই হাতিয়ারগুলো রেখে দিচ্ছিল। তারপর মারিও সমস্ত হস্টেজদের মাথা নিচের দিকে করায় এবং তাদের সেখানেই রেখে নিচে দৌড়োয়। নিচে যাওয়ার পর ফার্নান্ডো তার বন্দুকও সেখানে রেখে দেয়। এর সাথে সে বক্সের মালিকদের জন্য একটা নোটও রেখে দেয়। এবার হস্টেজরা বুঝতে শুরু করে এখানে আর কেউ নেই, তাই সবাই নিজেদের মোবাইল নিয়ে নেয়। বাইরে ক্যাপ্টেন অন্য অফিসারদের বোঝানোর চেষ্টা করছিল যে তারা নালার রাস্তা দিয়ে বাইরে বেরিয়ে গেছে, তাদের ফোন বন্ধ রয়েছে এবং ভেতরে কাউকে দেখতেও পাওয়া যাচ্ছে না। কিন্তু অফিসার ক্যাপ্টেনের কথা মানছিলই না।
তখনই বাইরে দাঁড়ানো হস্টেজদের আত্মীয়দের তাদের ফোন আসতে থাকে। তখন সে ক্যাপ্টেনের কথা মেনে নেয় এবং স্পেশাল ফোর্স আনায়। ফোর্সের একটা অংশ নালার পথে ভেতরে যাচ্ছিল এবং ফোর্সের অন্য অংশটি ব্যাংকের ভেতরে যায়। ওদিকে ফার্নান্ডো আর মারিও দেওয়াল ভাঙার রাবিশগুলো পরিষ্কার করছিল। এদিকে সমস্ত ফোর্স ব্যাংকে ঢুকে পড়েছিল। এরপর দুজনেই সুড়ঙ্গের ভেতরে যায়। ফোর্স বেসমেন্ট পর্যন্ত পৌঁছে গিয়েছিল। তারা দুজন দড়ির সাহায্যে ওই আলমারিটাকে গর্তের সামনে রাখে। তারপর দড়ি টেনে নেয়। সবাই নিচে চলে এসেছিল, কিন্তু তাদের বোটের মেশিন চালুই হয় না। তাই তারা দাঁড় বাইতে শুরু করে। এরপর আমাদের আরও একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়। আসলে ফার্নান্ডো এই বিষয়েও ভেবে রেখেছিল যে পুলিশ তাদের সুড়ঙ্গের প্ল্যানটাও বুঝতে পারতে পারে। তখন তারা তাদেরকে দুদিক থেকে ঘিরে ফেলবে। এজন্য তারা পুলিশকে আটকাতে সেখানে আগে থাকতেই বাঁধ বানিয়ে দিয়েছিল। আর যে রাস্তা দিয়ে তারা এসেছিল সেখান দিয়ে তারা ফিরবে না, বরং নালা দিয়ে এগিয়ে যাবে। ওদিকে ক্যাপ্টেন যখন নিচে পৌঁছয় সে কোথাও এক্সিট দেখতে পায় না, কিন্তু সে তখনই মাটিতে পায়ের ছাপ দেখতে পায়। সে তক্ষুনি সেখান থেকে আলমারি সরায় এবং তার পেছনের গর্তে বোমা লাগানো আছে দেখতে পায়। ওদিকে নিচে ভাগ্য জোরে তাদের বোটের মেশিন চালু হয়ে যায় এবং তারা দ্রুততার সাথে এগিয়ে যেতে থাকে। তখনই ক্যাপ্টেন জানতে পারেন তাদের হাতিয়ার নকল ছিল, অর্থাৎ ওই বোমাটাও নকল, যেটা তাদের এতক্ষণ আটকে রেখেছে। ক্যাপ্টেন তাদের গাল দিতে দিতে তক্ষুনি সুড়ঙ্গে যায়, কিন্তু সেখানে কেউ ছিল না। তারা নিজেদের নির্ধারিত জায়গায় পৌঁছে যায়, যেখানে উপরে গাইতা ভ্যানের সাথে তাদের অপেক্ষা করছিল। সে ভ্যানের টায়ার সারানোর নাম করে নালার ঢাকনার উপরে বসেছিল। ফার্নান্ডো উপরে পৌঁছে তাকে কন্ট্যাক্ট করে। সে তক্ষুনি ভ্যানের ভেতরে বসে প্রথমে ভ্যানের, তারপর একটি মেশিনের সাহায্যে নালার ঢাকনা খোলে। তারপর ফার্নান্ডো উপরে আসে। সবাই উপরে আসার পর এল সমস্ত মালপত্র উপরে পাঠাতে থাকে। ওদিকে ব্যাংকের কাছে ক্যাপ্টেন সুড়ঙ্গের সাহায্যে নালার কাছে পৌঁছয়, আর তখনই ফোর্সও সেখানে পৌঁছয়। কিন্তু তাদের নিরাশ হতে হয়। ব্যাংক থেকে অনেক দূরে তারা সমস্ত মাল ওপরে তুলে নিয়েছিল। তারপর এলও ভ্যানে চলে আসে এবং ফার্নান্ডো গর্তের ঢাকনা লাগিয়ে দেয়। তাদের যাওয়ার আগে তাদের সামনে দিয়ে পুলিশের একটি কার যায়, যার যাওয়ার পর সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে। মারিও বলে এই ঝরঝরে ভ্যানটি এখন পৃথিবীর সবথেকে দামি ভ্যান এবং তারা সেখান থেকে সহজেই বেরিয়ে যায়। তারপর আমাদের ব্যাংক দেখানো হয়, যেটা ওই জায়গা থেকে অনেক দূরে ছিল। ওদিকে পুলিশরা তাদের নকল হাতিয়ারগুলো দেখছিল, আর তার সামনে ভাঙা লকারগুলো। সবাই বুঝতে পারছিল যে তারা কিভাবে তাদের বোকা বানিয়েছে। এর সাথে নোটে লেখা ছিল, ইন দ্য রিচ নেবারহুড উইদাউট ওয়েপন্স, ইটস মানি অনলি অ্যান্ড লট লাভ। পরের দিনে সবাই ওই টাকার সামনে বসেছিল। তারপর সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে, কারণ এটা স্বপ্ন নয়, সত্যি ছিল। এরপর সবাই সেলিব্রেট করে। কিছু সময় পর সবাই টাকাগুলো গুনছিল এবং ভেজা টাকাগুলো শুকাচ্ছিল। তারপর তারা সেই ভ্যানটাকেও পুড়িয়ে দেয়, যাতে কোনো প্রমাণ না থাকে। এবার সময় একটু এগোয়। ফার্নান্ডো ভ্যাকেশনের জন্য বেরিয়ে পড়েছিল। তারা জানতে পারে তারা যে চুরিটি করেছে সেটা আর্জেন্টিনা দেশের সবথেকে বড় চুরি। মারিও নিজের জন্য অনেকগুলো সোনার জিনিস নিয়েছিল, এর সাথে অনেকগুলো আংটিও। অ্যালবার্টো তার বউয়ের জন্য নতুন গাড়ি কেনে, যেটা দেখে তার বউ খুব খুশি হয়। ডক নিজের বাড়িতেই চার্চ বানিয়ে ফেলেছিল। এল নিজের ছেলের জন্য বড় একটা ভিডিও গেম নিয়েছিল। সবাই নিজের জীবনে আনন্দে ছিল। মারিও নিজের মেয়েকেও বুঝিয়ে নিয়েছিল। ফার্নান্ডো নিজের অ্যাডভেঞ্চারে ছিল, কিন্তু অ্যালবার্টো একটু বেশিই মস্তি করছিল। আর একদিন তার বউ তাকে অন্য মেয়ের সাথে কিস করতে দেখে ফেলে, যে জন্য তাদের ঝগড়া হয়ে যায়। আর সেটাই হয় যেটা সবাই ভয় করছিল। সে সোজা পুলিশের কাছে গিয়ে বলে দেয় তার হাজব্যান্ড অ্যালবার্টোই ব্যাংক অফ রিওতে চুরি করেছিল। এরপর আর কি, পুলিশ অ্যালবার্টোকে গ্রেপ্তার করে, তার বাড়ি থেকে সমস্ত টাকা বাজেয়াপ্ত করে। আর ফার্নান্ডো এই বিষয়টি নিউজ দেখে জানতে পারে। ফার্নান্ডো ট্যাক্সি করে কোথাও যাচ্ছিল, তখন ট্যাক্সি ড্রাইভার বলে পুলিশ ওই চোরটিকে এখানেই কোথাও খুঁজছে। তার মনে হয় যে এত বড় চুরি কোনো সাধারণ লোক প্ল্যান করতে পারে না। সে নিশ্চয়ই কোনো বড় নেতা, যে অনেক দূরে কোনো আইল্যান্ডে এখনও রয়েছে। কিন্তু সে কী করে জানবে যে চুরির মাস্টারমাইন্ড তার পাশেই বসে রয়েছে? তারপর গাইতা ধরা পড়ে। তারপর পুলিশ এলকেও ধরে নেয়। সব থেকে খারাপ মারিওর সাথে হয়। সে যখন তার মেয়ের সাথে সময় কাটাচ্ছিল, তখনই পুলিশ তাকে ধরতে আসে, আর ভুল করে তার মেয়েকেও ধরে নেয়। পরের সিনে আমরা দেখি মারিওর সাথে তার মেয়ে দেখা করতে এসেছে। মারিও তার কাছে অনেক ক্ষমা চায়। সে কথা দেয় সে এই কাজ ছেড়ে দেবে। তার উপর বিশ্বাস করা শক্ত ছিল, কারণ সে এই কথা অনেকবারই দিয়েছে। কিন্তু এবার সে সত্যি কথাই বলছিল। তাই তার মেয়ে মেনে নেয় এবং তাকে ক্ষমা করে দেয়। তারপর আমরা ফার্নান্দোকে দেখি, সে কোথাও ক্যাম্পিং করছিল। তখনই সেখানে পুলিশ আসে এবং তার আইডি দেখতে চায়। ফার্নান্ডো সেখানেই বসে পড়ে, কারণ এবার তার কেটে পড়া অসম্ভব ছিল। তারাও তাকে চিনতে পারে। পরের সিনে আমরা ফার্নান্ডোকে জেল থেকে বাইরে বেরিয়ে আসতে দেখি। বাইরে নতুন গাড়িতে মারিও তাকে নিতে এসেছিল। দুজনে একে অপরকে দেখে খুশি হয়। মারিও বলে এবার সে রিটায়ার হয়ে গেছে। ফার্নান্দো এখনও জয়েন্ট খাচ্ছিল। তারপর দুজনেই সেখান থেকে বেরিয়ে পড়ে। আর এই মুভিটি এখানেই শেষ হয়। আপনারা হয়তো ভাবছেন সবাই তো ধরা পড়েছিল, তাহলে তাদের চুরি করার লাভ কী হলো? আসলে ফার্নান্দো ধরা পড়ার বিষয়েও ভেবে রেখেছিল, যেটা আমাদের সিনেমার শেষে বলা হয়।
এর সাথে আমাদের ব্যাংক অফ রিওতে হওয়া চুরির আসল ফুটেজও দেখানো হয়। আমাদের ওই ভ্যানটি দেখানো হয়, তারপর সেই সুড়ঙ্গটি দেখানো হয়, তারপর সেই বোটটি দেখানো হয়, তারপর সেই নালাটি দেখানো হয় যেখান দিয়ে তারা বেরিয়েছিল। মিডিয়া আর পুলিশ ভেবেছিল এই চোরগুলো নিশ্চয়ই অল্প বয়সী কেউ হবে। তারপর আমাদের দেখানো হয় যে তাদের আসলে কী হয়েছিল। ধরা পড়ার পর 5 জনের 5 থেকে 7 বছরের শাস্তি হয়েছিল, কিন্তু তাদের শাস্তি কম করে দেওয়া হয়েছিল, কারণ এটা প্রমাণ হয়ে গিয়েছিল যে ব্যবহার করা সব বন্দুকই নকল ছিল। ডগ কখনো ধরা পড়েনি, কারণ তার পরিচিতি নকল ছিল। তারপর আমরা জানতে পারি কারোরই 1 বছর 7 মাসের বেশি শাস্তি হয়নি, কারণ তারা শুধুমাত্র চুরি করেছিল, কারো মার্ডার করেনি, হাতিয়ার রাখেনি। আর চুরির শাস্তি কী হবে? শুধুমাত্র মারিওর 7 বছরের শাস্তি হয়েছিল, তাও তার পুরনো ক্রিমিনাল রেকর্ডের জন্য। যখন ফার্নান্ডোর ইন্টারভিউ নেওয়া হয়েছিল, সে বলেছিল সে সেখান থেকে বেরোনোর 2টো প্ল্যান বানিয়েছিল। শুধু তাই নয়, সে ব্যাংক থেকে বেরোনোর পর পুলিশের সামনে দিয়ে গিয়েছিল, যেটার ফুটেজ এখন আপনি দেখছেন। পরে ব্যাংক সমস্ত কাস্টমারদের লোকসানের কম্পেনসেশন দিয়েছিল। তাদের শাস্তি পূরণের পর এখন তারা ছাড়া পেয়ে গেছে। এবার এখানে হলো আসল খেলা এবং ফার্নান্ডোর মাস্টার প্ল্যান। আসলে কেউ জানেই না সেফটি ডিপোজিট বক্সে কত টাকা ছিল, কারণ সেফটি ডিপোজিটই একমাত্র জিনিস যার রেকর্ড ব্যাংকের কাছে থাকে না। কিন্তু ব্যাংক আন্দাজ করেছিল সব মিলিয়ে $25 মিলিয়ন হতে পারে, কিন্তু পুলিশ শুধুমাত্র $2.25 মিলিয়ন ও 8 কিলো সোনাই পেয়েছিল, কারণ ওই টাকাগুলোর কোনো হিসাব ছিল না, তাই তাদের উপরে দোষারোপ করা যাবে না। তারা চুরি করলো, চুরির শাস্তিও ভোগ করলো, এবং তারপরও তারা বড়লোক হয়ে গেল। না তারা আটককে ভয় পেত, না তারা পুলিশকে ভয় পেত, আর না তাদের কারো থেকে লুকানোর দরকার ছিল, কারণ তারা তাদের শাস্তির মেয়াদ কমপ্লিট করেছিল। এটাই ছিল ফার্নান্ডোর মাস্টার প্ল্যান। চুরিও হয়ে গেল, শাস্তিও কমপ্লিট হয়ে গেল, তারপরেও তারা বড়লোক হয়ে গেল। এর সাথেই এই সিনেমাটি এখানে শেষ হলো। তাহলে বন্ধুরা, আমি আশা করছি এই মুভিটি এবং এই সিনেমাটি আপনার খুবই ভালো লেগেছে। ভিডিওটি আপনার ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।